যেদিন শেষ হবে ওই দিন সকালে আমি করে দিব যে আজকে লাস্ট। এই লিঙ্কটা শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, দেখো সব কিছু ঠিক আছে কিনা। সবাই একটু জয়েন করে ফেলো। আজকে হচ্ছে তোমাদের যারা 2000 2024-25 বেচ যারা আছো, তো তোমাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে আর্থিক অবস্থা বিবরণী ক্লাসটা লাইভে করানো হয় নাই, বলে দিয়েছিলাম যে তোমাদের 2023-24 এর যে রেকর্ডেড ক্লাসগুলো আছে ওইখান থেকে করে নিতে। তো অনেকে একটু বলছিল যে স্যার আমাদের যে একটু লাইভ ক্লাস হয় তাহলে ভালো হতো, কারণ আমাদের কিছু সমস্যা আছে সেগুলো একটু সমাধান করে দেওয়ার জন্য বলছিলাম। তো সেজন্য আমি আজকে এই চ্যাপ্টারটা নিয়ে লাইভে আসছি। তো এই চ্যাপ্টারটা নিয়ে আমি প্রথমত 2 থেকে 3টা ক্লাস একটু বেসিক দিব, কারণ বেসিক ছাড়া তো তোমরা আর বুঝতে পারবে না, তো কারণ সবাই তো একরকম না। 2 থেকে 3টা তোমাদের বেসিক ক্লাস দিব, ঠিক আছে? বেসিক ক্লাস দেওয়ার পরে তোমাদেরকে আমি প্রবলেমগুলো একটু সিলেক্ট করে দিবা, তোমাদের প্রবলেমগুলো ইনশাল্লাহ আমি 2টা ক্লাসে সমাধান করে দিব। তো প্রবলেম তো আর বেশি হবে না, তোমাদের প্রবলেম হইলে হয়তো বা দেখা গেছে তোমাদের এই কিছু কিছু সমন্বয় অথবা কিছু কিছু এন্ট্রিতে প্রবলেম হবে। তো আমি 2টা ক্লাস আগে নেই, কারণ এই প্রথম যদি বেসিকের 2টা ক্লাস নাই নেই তাহলে তো এই চ্যাপ্টারের মজাটা বুঝবানো আর শুরুতে জিনিসটা হইব না, ঠিক আছে? তো আজকে আমি গ্রস প্রফিট করাবো, পরবর্তী আরেকটা ক্লাস হচ্ছে আমাদের নিট প্রফিট করাবো। তারপরে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বলবো যে দেখো যে তোমাদের এই চ্যাপ্টারে কোন কোন অঙ্কগুলো কোন কোন এন্ট্রিগুলো প্রবলেম আছে আমাকে একটু সিলেক্ট করে দাও। তখন তোমরা সিলেক্ট করে দিলে আমরা ইনশাল্লাহ আর 2টা ক্লাস দিলে, টোটাল 4টা ক্লাস দিলে ইনশাল্লাহ তোমাদের যে পেপারগুলো আছে কাভার হয়ে যাবে। তো তারপরেও তোমরা যদি অনেকেই আমি জানি যে এই যেহেতু তোমাদের পরীক্ষা 27 তারিখে, আজকে হচ্ছে 5 তারিখ, তোমরা অনেকেই 23-24 সেশন থেকে কি করে ফেলছো, এই চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছো। কারণ 23-24 সেশনের ক্লাস করলে বাংলাদেশে এমন কোনো বই নাই যে তুমি ওই বইয়ের অঙ্ক পারবা না, কারণ ওইখানে পর্যাপ্ত পরিমাণ যত যত ক্লাস আছে সব লাইভ ক্লাসে আমি ওদেরকে করে দিছি। ওদের সময় একটু সময় ছিল, আর তোমাদের কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী, কারণ তোমাদের সেশনের সময় সিলেবাস ভাঙার কারণে বিভিন্ন ঝামেলার কারণে আমার পার্সোনালি কিছু প্রবলেম ছিল। ওই সব প্রবলেমের কারণে তোমাদের ক্লাসগুলো আমি একটু সুন্দর করে গুছানোভাবে নিতে পারিনি। এখন আবার দেখো যে 2025-26 যারা আসছে তাদের বিগত সপ্তাহ থেকে, গত সপ্তাহের আগের সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়েছে। আর এই সপ্তাহ নিয়ে 3 সপ্তাহ রানিং, আল্লাহ রহমতে 3 সপ্তাহের মধ্যে কোনো ক্লাসই বন্ধ যায় না, বুঝছো? তো ইনশাল্লাহ তোমাদের তোমাদের এই যে তোমাদের সময় যে প্রবলেমটা ছিল এই সব প্রবলেমটা কাটিয়ে উঠতে পারছি আলহামদুলিল্লাহ। মানে বেসিক্যালি এখানে বিশেষ করে অনেক বড় ধরনের একটা প্রবলেম হয়েছিল, সেটা তোমাদের কাছে আসলে শেয়ার করার মতো বিষয় না, অনেক সময় লাগবে। আশা করি তোমাদের ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারে যারা এখানে 24-25 সেশন থেকে যারা সেকেন্ড ইয়ারে থাকবে, তাদের যেই সিলেবাসে হোক না কেন, যেই বিষয় হোক না কেন, ইনশাল্লাহ তোমরা পরিপূর্ণভাবে একদম মন ভরে তোমাদেরকে পড়াবো। তোমাদের কোনো কমতি থাকবে না, কোনো ধরনের মনে আফসোস থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এবং তোমাদের ওই যে ইগুলা, হ্যাঁ, যে ম্যাথ সাবজেক্টের যে কোর্সগুলো ইনশাল্লাহ আনসার সহ শিট করে ইনশাল্লাহ তোমাদের জন্য আমি প্রস্তুত করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি দোয়া করি এনিও যেন খুব সহজে যেন তোমাদের করে দেয়, ওই সিলেবাসটা আগে দিয়ে দেয়, সেকেন্ড ইয়ারে কী কী বই থাকবে সিলেবাসটা দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, ওকে। তো তোমাদের কাছে আমি কিন্তু বারবারই একটাই কথা বলি যে তোমরা আমাকে ক্ষমার চোখে দেখবা, যেহেতু তোমাদেরকে আসলে যে ক্লাসগুলো যে এত সুন্দর করে দেওয়ার কথা ছিল বা যত সুন্দর করে আমি অন্য অন্য ইয়ারগুলো পড়াইছি, অন্য অন্য ইয়ারগুলো কিন্তু A+ ডিপার্টমেন্টে ফার্স্ট, মানে অনেক হিউজ রেজাল্ট কিন্তু আমাদের সুনামধন্য রেজাল্ট কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আছে। তো তোমাদের সিলেবাস চেঞ্জ হয় এবং বিভিন্ন কারণে তোমাদের ক্লাসগুলোতে একটু কমতি ছিল, ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারে এটা মন ভরে ইনশাল্লাহ তোমাদের ভরপুর, তোমাদের তোমরা এত খুশি হইবা সেকেন্ড ইয়ারে আমি তোমাদের ওইভাবে তোমাদের জন্য আগে থেকে রেডি করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা সবাই একটু রেডি লিখে দাও, আমি তোমাদের জন্য এই একটু ক্লাসটা নিয়ে আসছি, একটু ক্লাসে বুঝাবো, 2টা ক্লাসে বুঝাই দিলে পরবর্তীতে তোমাদের থাকবে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে এখানে? আচ্ছা, তো সাউন্ড একটু ঠিক আছে, তারপরও আমি আরেকটা সাউন্ড বাড়া দিতে গেলে এখন হয়ে যাবে। আমার এখানে সাউন্ড ঠিক আছে, যথেষ্ট সাউন্ড আছে, তোমরা সবাই একটু রেডি লিখে দাও, আমি অনেক সাউন্ড আছে। তো যাদের ফোনগুলো একটু মানে আগের বা ফোনে একটু ময়লা হয়েছে তাদের ফোনে একটু সাউন্ড কম হতে পারে, পাশাপাশি তোমরা একটু করে নিও, ইয়ারফোন ইউজ করে নিও, হ্যাঁ, তাহলে সুবিধা হবে।
আচ্ছা, আমার কথা বলে শোনা যায় না, সাউন্ড কম হচ্ছে মনে হয়। আচ্ছা, সাউন্ডের যে বিষয়টা একটু অন্যরা জানো তো, সাউন্ড কি ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট করো। সাউন্ড ঠিক থাকলে লেখো সাউন্ড ওকে, ঠিক আছে? তোমরা একটু সাউন্ড ওকে লিখে দাও। সাউন্ড যদি ঠিক থাকে লেখো সাউন্ড ওকে। আর মুয়াজ বলছে সাউন্ডে একটু সমস্যা আছে, আর হচ্ছে কে তিথি বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকটা সাউন্ড বাড়াইতে গেলে এখন যদি লাইভটা সমস্যা হয়ে যাবে সাউন্ড বাড়াইতে গেলে, বুঝছো? আচ্ছা দেখো, সাউন্ড তো আমার জানার মতো ঠিক আছে, কারণ আমার এখানে সাউন্ড, আমার তো ফোন আছে হাতে, অনেক যথেষ্ট সাউন্ড আছে, বুঝছো? অনেক সাউন্ড আছে, এই যে দেখো অনেক সাউন্ড। সাউন্ড তো আমার জানা মতে অনেক ঠিক সাউন্ড, আছে, অনেক কারণ সাউন্ড আমার না, এখানে সাউন্ড, আমার তো অনেক ফোন আছে সাউন্ড, হাতে, মানে অনেক যথেষ্ট সাউন্ড আছে, পূজার মতো না। অনেক সাউন্ড আছে। আমার তো অনেক ফোন আছে সাউন্ড, হাতে, সাউন্ড ওকে। আচ্ছা, তো যাদের ফোন একটু প্রবলেম আছে বা একটু কম শুনতেছো, একটু ইয়ারফোন নিয়ে নিও। আচ্ছা, আমি একটু পড়াই আজকে। তো যাই হোক, আমরা এই চ্যাপ্টারটা তোমাদের জন্য আমি দুইটা আগে ক্লাস দিব বেসিক। আমি মোট মুনাফা এবং নিট মুনাফার জন্য দুইটা ক্লাস দিব, তারপরে তোমাদের প্রবলেমগুলো কাউন্ট করে আমি একটু সমাধান করে দিব। তাহলে আশা করি তোমাদের, যেহেতু তোমরা অনেকেই কম বেশি এই চ্যাপ্টার করে ফেলছো, তো প্রবলেমগুলো আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমি পড়াবো, এর পরবর্তী ক্লাসটা আমার মতো পড়াবো, এর পরবর্তী দুইটা ক্লাস তোমাদের মতো পড়ে তোমাদের সমস্যার সমাধান করে দেবো। আচ্ছা, তো সবাই রেডি আলহামদুলিল্লাহ? আচ্ছা আচ্ছা, অনেকের সাউন্ড একটু সমস্যা, আবার অনেকে বলতেছে সাউন্ড পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা, ডিভাইসের ভিন্নতার কারণে এরকম হতে পারে, কারণ আমি তো এই সাউন্ডে পড়াচ্ছি। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু যদি আলোচনা করি, দেখো আমরা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক অবস্থা বিবরণী। তো আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে দুই ধরনের মেথড এসে থাকে, একটা হচ্ছে কমার্শিয়াল বিজনেস, আর একটা হচ্ছে কি সার্ভিস, মানে সেবা বিজনেস, সেবায়ের বিজনেস। তো কমার্শিয়াল বিজনেস মানে কি, এখানে হচ্ছে আমরা পণ্য আমরা ক্রয়, হ্যাঁ, ক্রয় বিক্রয় করে যে ব্যবসাটা করি সেটা, পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ব্যবসা করি। তো দেখবা যে তোমার পারচেস, সেলস এগুলো দেওয়া থাকবে। তো এটা হচ্ছে কমার্শিয়াল বিজনেস, বুঝছো? ওকে, আরেকটা হচ্ছে কি আমাদের সার্ভিস বিজনেস। সার্ভিস বিজনেস কেমন হচ্ছে, যেখানে আমাদের আয়টা হচ্ছে সেবা দিয়ে, সেবা আয়। আচ্ছা আচ্ছা, এখন যে আয়টা আমাদের বিক্রয়ের মাধ্যমে হয়, যে প্রতিষ্ঠানে আমরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা আয় করে থাকি, পণ্য ক্রয় করে বিক্রয় করি, সেটা হচ্ছে কমার্শিয়াল বিজনেস। আর সেবা বিজনেস, সার্ভিস বিজনেস, যেখানে আমরা সেবার মাধ্যমে আয় করে থাকি। তো এই দুই ধরনের তোমাদের অঙ্ক এসে থাকে। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেবা বিজনেস আসে, কম কমার্শিয়াল আসে, আবার দেখা যাচ্ছে কখনো কমার্শিয়াল বেশি আসে, এটা আসে। তো মূল কথা হচ্ছে দুইটাই গুরুত্বপূর্ণ। তো কমার্শিয়ালটাই হচ্ছে একটু তোমার জটিল বেশি বা বড়, আর সেবা বিজনেসে তেমন ঝামেলা নাই, কারণ সেবা বিজনেসে গ্রোস প্রফিট বলতে কিছু নাই, সরাসরি নিট প্রফিট। কেন? কারণ তোমার টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিলে নিট প্রফিট বের হয়ে যায়, এটা খুব সহজ। সেবা বিজনেসের ক্ষেত্রে কি, আয়গুলা যোগ হবে, যে ধরনের আয়গুলো আছে যোগ হবে, আর ব্যয়গুলো বাদ দিবা, কোনো স্টেপ নাই, ডাবল স্টেপ, একটা আয় যোগ দিবা, ব্যয় বাদ দিবা, অঙ্ক শেষ। কিন্তু কমার্শিয়াল বিজনেস যখন আমরা করতে চাই, যখন প্রতিষ্ঠানে যখন আমাদের ক্রয় বিক্রয় থাকে, সেই অঙ্কগুলোকে আমাদের গ্রস প্রফিট বের করতে হয়, নেট প্রফিট বের করতে হয়। এখানে আবার দুইটা স্টেপ করতে হয়, তার মধ্যে আবার কিছু প্রত্যক্ষ খরচ আছে, পরোক্ষ খরচ আছে, অপারেটিং এক্সপেন্স আছে। এই বিষয়গুলো আমাদেরকে কী করতে হয়, অনেকটাই মানে একটু আমাদের এই স্টেপ বাই স্টেপ লিখতে হয়। এটাকে তোমাকে বলা হয় মাল্টিপল স্টেপ বলা হয়, বুঝছো? আচ্ছা, তো যাই হোক, সার্ভিস বিজনেসের নিয়ে তোমাদের সাথে আমি পরে কথা বলবো, পরের ক্লাসগুলোতে যদি সমস্যা থাকে। এরপর আমি বলে দিচ্ছি, এই অঙ্কেতে আয় থেকে, ঠিক আছে, ব্যয় বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে নিট মুনাফা বা নিট প্রফিট, বুঝছো? এখানে ঝামেলা নাই। তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক অবস্থা বিবরণী একই রকম, ব্যালেন্স শিট যেটাকে বলে আর্থিক বিবরণী, এটা এখানে যা এখানেও তা। আচ্ছা, আর কমার্শিয়াল বিজনেসের ক্ষেত্রে তোমাদের ফলো করতে হবে, গ্রস প্রফিট বের করতে হয় সুন্দর করে, তারপরে নিট প্রফিট বের করতে হয়। তো আমরা গ্রস প্রফিট নিয়ে আজকে আলোচনা করব, এবং গ্রস প্রফিটের সাথে আমাদের কি আছে রিলেটেড হচ্ছে প্রত্যক্ষ খরচগুলো। তো প্রত্যক্ষ খরচ তোমরা অনেক সময় মুখস্থ করো, আমি যেভাবে করে দিব প্রত্যক্ষ খরচগুলো ইনশাআল্লাহ মুখস্থ করা লাগবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এই বছর তোমাদেরকে কেন আমি সাজেশন দিই নাই, এই বিষয়টা যেহেতু তোমার সাথে লাইভে আসছি একটু বলে দেই। এই বছর কোনো প্ল্যাটফর্ম বা কোনো টিচারাই সাজেশন দিবে না, আর যদিও দেয় তারা আসলে রিস্কে যাবে। কেন আমি বলি, তোমরা স্টুডেন্ট ভালোর ভালো, খারাপের খারাপ,
ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মেনে নিতে হবে। কারণ তোমরা এমন মানুষ যে তোমাদের 1 বছর ফ্রি পড়ায়া যদি মনে করো একটা অঙ্ক কমন না পড়ে, তোমরা সাথে সাথে মেসেজ এসে কি করো, যা ইচ্ছা বলে ফেলো। মানে তোমরা আসলে বর্তমান তোমাদের জেনারেশন যারা আছো, তোমরা সম্মানটাই করতে জানো না। ঠিক আছে? ধরো আমরাও তো মানুষ, তোমরা মানুষ। আমরা যখন আমরা সাজেশন দিলে আমাদের দেখা যাচ্ছে কোনো সাজেশনে কোনো বছর 100% কমন পড়ে যায়। আর কোনো বছরে কি হয় যে তোমার এই দেখা গেছে একটু কম কমন পড়ে, 70% কমন পড়ে বা 60% কমন পড়ে। তো তুমি মনে করিও না যে আমি পড়াই 11+ একাডেমি, হ্যাঁ, অন্য কোনো প্ল্যাটফর্মে খবর জানি না। আমাদের কিন্তু ইন্টারনালভাবে আমাদের বাংলাদেশে যত অনার্সে যত বড় বড় প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, সব প্ল্যাটফর্মের টিচারদের সাথে কিন্তু আমাদের মিটিং হয়, আমরা কিন্তু কথা বলি। তো সবার পরিপ্রেক্ষিতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের সাজেশন যদি কোনো বছর ফলো আপ করে বা এনি যদি একটু ডিফারেন্স কোশ্চেন করে, তখন তোমাদের আচরণ অনেক চেঞ্জ হয়ে যায়। তোমরা তখন টিচারদের চিনো না, যে কোনো কথা বলে ফেলো। এমনও দেখা যায় যে সে জীবনে আমাদের এখানে কোনো পেড কোর্সেও ছিল না, ফ্রি কোর্সেও ক্লাস করে নাই, সাজেশন নিয়েছে, লাস্টে সাজেশন দেখা যাচ্ছে তার মন মতো হয় নাই। হ্যাঁ, আবার সাজেশন মন মতো হয়েছে, মানে পরীক্ষাও আসছে, সে পড়ে নেয় ভালো করে, আইসা একটা কথা বলে উল্টাপাল্টা। তো এই বিষয়গুলা এখন এই যে তোমাদের নতুন সিলেবাস, এনইউ কি কোশ্চেন করবে, এটা কিন্তু আমরা মূলত যদি এই বছর কোশ্চেন করে আমাদের একটা আইডিয়া হবে। এবং বিভিন্ন তোমরা দেখো যে বিভিন্ন যে বড় বড় পাবলিকেশনগুলো যারা সাজেশনের জন্য 20 জন 25 জন লোক নিয়োগ করে রাখে বেতনে। আমি তো মাত্র একজন টিচার, আমি তো সারাদিন ক্লাস নেওয়ার সময় পাই না। 20 জন 25 জন লোক নিয়োগ করে রাখে, ওই লোকেরা সাজেশন করে তার, হ্যাঁ, ওই লোকেরা যে এখন দেখো তুমি বিভিন্ন যে বইগুলো আছে তুমি দেখো প্রপারলি তুমি কোথাও সাজেশন পাইবে না। বুঝছো কেন? কারণ তোমরা এমন একটা ব্যাচ যেটা হচ্ছে এখন বলতে বলতে তোমাদের স্যাম্পল, আমরা ওদের অনেক সময় আছে না যে করোনার স্যাম্পল কালেকশন করি, যে তার করোনা হয়েছে নাকি হয় নাই, তোমরা হচ্ছে এমন একটা ব্যাচ, স্যাম্পল ব্যাচ, মানে তোমাদের দিয়ে তোমরা স্যাম্পল হিসেবে আমরা তোমাদেরকে ইউজ করো। তোমরা প্রথমে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার কোশ্চেন দেখে আমরা সবাই এটা থেকে বুঝবো। এটা কথা আছে না যে আইডিয়া নেওয়ার প্রথম ব্যাচ হচ্ছে তোমরা। এই জন্য তোমাদেরকেও বলি, আমরা যদি সাজেশন করতেও যাই বা বিভিন্ন স্যাররা সাজেশন করতে যাই, সেক্ষেত্রে কি হয়, এই তোমার আমরা দেখা যাচ্ছে ওল্ড বা নিউ কিছু সাজেশন হিসাবে আমরা সব মিলে ধরো সাজেশন করলাম, কিন্তু কমন পড়লো না, তখন তোমাদের আচরণ তো ঠিক থাকবে না। হ্যাঁ, তখন দেখো ফ্রিতে সাজেশন দিব, আবার গালি শুনবো। হ্যাঁ, এই জন্য আমরা কোনো টিচারের সাজেশন তেমন একটা করে নাই। তো সাজেশন আসলে একটা পড়াশোনার অংশ না, সাজেশন কোনোদিন একটা পড়াশোনার অংশ হতে পারে না। এই সাজেশনটা আমি কিন্তু প্রথম 2021 সাল থেকে পড়াচ্ছি, আমি কোনো সাজেশন দিইনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আমি কোনো সাজেশন দিই না, আমি বলছি চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিলাম। 22 সালে 23 সালে আইসা আমি ঠিকই আবার সাজেশন দেওয়া শুরু করলাম। কেন? কারণ তোমরা সাজেশন চাও, কিন্তু সাজেশন বলতে আবার কি, সাজেশন তো কিছু না, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে হবে, এটা হচ্ছে সিস্টেম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো যে তোমরা যে প্রথম ব্যাচ, এই প্রথম ব্যাচে যে কি আসবে কি না আসবে এই বিষয়টা আমরা আপাতত আমরা এখনো বুঝতে পারতেছি না। কারণ এনিউ কি আসলে কি নতুন প্যাটার্নে প্রশ্ন করবে বা নতুন সাইডে চলে যাবে কিনা, যেমন বিগত যে কোশ্চেনগুলো আসে তার থেকে কি তারা ভিন্ন কোনো কোশ্চেন অ্যাড করছে কিনা, অ্যাড করবে কিনা, এই বিষয়ে কিন্তু আমরা কোশ্চেন করলে আমরা বুঝতে পারবো। সেই জন্য আমরা এই রিস্কটা নিয়ে নেই। কারণ কেন নিয়ে নেই? কারণ তোমাদের একটাই কারণ, তোমাদের যে আচরণ, সেই আচরণ কমন পড়লে একরকম, কমন না পড়লে আরেক রকম। কিন্তু আমরা টিচাররা সেটা সয়ে যায়, তোমরা ভালো বললেও আমরা খুশি হই, খারাপ বললেও আমরা খুশি হতে হয়, কারণ আমাদের মেনে নিতে হয়। আচ্ছা, তো যাই হোক, সাজেশন নিয়ে ছিল আমার কথা। ওকে, তাহলে চলে গেছে অলরেডি 13 মিনিট, আমার অঙ্কটা করাই দিতে হইব। তাহলে দেখো, তাহলে আমরা করবো হচ্ছে কি, যে প্রতিষ্ঠানে ক্রয় এবং বিক্রয় করা হয়, ওই প্রতিষ্ঠানে যদি আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট বলে, মানে বিশদ আয় বিবরণী বলে, তো বিশদ আয় বিবরণীতে ভিতরে আমাদের দুইটা জিনিস ইনক্লুড, একটা হচ্ছে গ্রস প্রফিট, একটা হচ্ছে কি নেট প্রফিট। তো আমরা আজকে গ্রস প্রফিটটা করব, কালকে নেট প্রফিট করব, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ব্যালেন্স শিট, তোমরা জানো যে সম্পদ এবং দায়ের বিষয়, আর এটা হচ্ছে আমাদের ছোট একটা বিষয়, এটা সহজে এটা 2 মিনিটে করতে পারবো। তো আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে নেট প্রফিট, আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়, গ্রস প্রফিটও তেমন ঝামেলা হয় না। কিন্তু গ্রস প্রফিট যদি তুমি ভালো বুঝতে পারো, নেট প্রফিট বুঝতে সহজ হবে। তো সেই জন্য আমরা প্রথমে গ্রস প্রফিটটা করব। গ্রস প্রফিট মানে কি? মোট মুনাফা অথবা মোট লাভ, ঠিক আছে? আর নেট প্রফিট হচ্ছে নেট মুনাফা অথবা নেট লাভ। ওকে, তাহলে গ্রস প্রফিট করতে গেলে আমাদের যে প্রথম যে সূত্রটা ফলো করতে হবে, আমরা কিন্তু জানি যে আমাদের প্রতিটা জিনিস কিন্তু একটা সিস্টেমে চলে। তো আমাদের গ্রস প্রফিটের সূত্র হচ্ছে কি জানো নি? যে আমরা যে গ্রস প্রফিট যখন বের করতে যাব, নিট সেলস, আমাদের নিট সেলস বের করতে হবে, নিট বিক্রয়। আচ্ছা, তোমরা অনেকে কিন্তু নিট বিক্রয় মুখস্থ করো, যে নিট বিক্রয় মানে কি, যে বিক্রয়ের সাথে আমাদের বিক্রয় ফেরত বিয়োগ হইব, বিক্রয় বার্তা হলে বিয়োগ হইব, অলিখিত বিক্রয় যোগ হইব, এগুলা তোমরা মুখস্থ করে আসছো। তো নিট কথা মানে কি? নিট মানে হচ্ছে বিক্রয়ের সর্বশেষ, নিট মানে কি? বিক্রয়ের সর্বশেষ ব্যালেন্স।
তাহলে নিট মানে হচ্ছে কি, নিট মানে হচ্ছে তোমার বিক্রয়ের যে একটা ব্যালেন্স থাকবে, বিক্রয়ের যে একটা ব্যালেন্স থাকবে এর সাথে যদি কোনো কারণে বিক্রয় বাড়ে তাহলে ওটা প্লাস হবে, কোনো কারণে বিক্রয় কমলে মাইনাস হবে। ঠিক আছে, বাড়লে কি প্লাস আর কমলে মাইনাস। তো তোমরা কিন্তু গতানুগতিকভাবে ক্লাস 9 থেকে শীট মুখস্থ করেছো, বিক্রয় ফেরত হলে মাইনাস, এগুলো আসলে ভাই কোনো পড়ালেখার সিস্টেম না। একটা জিনিসের নিট মানে কি, যেমন আমার পকেটে নিট টাকা মানে কি, আমার পকেটে নিট টাকা হচ্ছে যে আমার বর্তমানে এখন কত টাকা আছে, তো সকালে আমি কত টাকা নিয়ে বের হয়েছিলাম, আমার থেকে কত টাকা চলে গেল, কত টাকা আসলো, এটা হচ্ছে আমার নিট। তাহলে বিক্রয়, নিট বিক্রয় মানে কি, যে বিক্রয়ের সাথে যদি বিক্রয়ের পরিমাণ বাড়ে এমন কোনো ঘটনা ঘটে তাহলে প্লাস হবে, কমলে মাইনাস হবে। আসলে রিটার্ন মাইনাস, ডিসকাউন্ট মাইনাস, অলিখিত বিক্রয় যোগ, তারপর হচ্ছে ধারে বিক্রয় যোগ, এইগুলো আসলে কোনো সিস্টেম না, অঙ্কের মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে নিট সেলস প্রথম আমাদের কী বের করতে হবে, নিট সেলস বের করতে হবে। নিট সেলস মানে কি, যে বিক্রয়ের সাথে যদি কোনো কারণে বিক্রয়ের পরিমাণ বাড়ে তাহলে যোগ, কমলে বিয়োগ। তাহলে কি দেখো, আচ্ছা এখন ধরো বিক্রয় হচ্ছে আমার 20,000 টাকা, ঠিক আছে, বিক্রয় হচ্ছে 20,000 টাকা। এখন আমি ধারে আরও বিক্রি করলাম, ধারে আরও বিক্রি করলাম 2,000 টাকা। তা আমি যে ধারে বিক্রি করলাম, বিক্রয় কি বাড়লো নাকি কমলো? অবশ্যই বাড়ছে, কারণ বিক্রয়ের পরিমাণ আমার বাড়বে, বৃদ্ধি হবে, সেই জন্য আমার কি প্লাস হবে। ধরো আমি বিক্রয় করেছিলাম 2,000 টাকা, সেখান থেকে 500 টাকা পণ্য ফেরত দিছে, তাহলে 500 টাকা যদি পণ্য ফেরত দেয়, আমার যে বিক্রয়ের যে ব্যালেন্সটা সেটা কি কমলো না, এই জন্য আমার মাইনাস হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের প্রথম কী বের করতে হবে, নিট সেলস বের করতে হবে। এই জন্য সেলসের সাথে আমাদের যদি সেলস ইনক্রিজ হয় এরকম কোনো ঘটনা বা ট্রানজেকশন হয়ে থাকে সেটা প্লাস, ডিক্রিজ হলে মাইনাস, শেষ। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে লেখো নিট সেলস ক্লিয়ার। ঠিক আছে, নিট সেলস ক্লিয়ার লেখো, লেখো নিট সেলস ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, তোমার আম্মু বলতেছে পাঞ্জাবিটা সুন্দর, ও থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, পাঞ্জাবি, পাঞ্জাবি কিন্তু আসলে এটা নিয়েছি অনেক আগেই, অনেক 3 বছর মনে হয়ে গেছে, 2 বছর প্লাস। যাই হোক, আচ্ছা আচ্ছা, আবার আরেকজন বলছে আসলেই পাঞ্জাবিটা সুন্দর। আর তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আমি তো বলে দিছি, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বলে দিছি বিভিন্ন, এবং তাছাড়া তোমাদের পরীক্ষায় বিভিন্ন কলেজে পরীক্ষা হচ্ছে, কলেজে কিন্তু কোশ্চেন প্যাটার্ন হচ্ছে। কীভাবে কোশ্চেন প্যাটার্ন হবে, এই যে আবার একটা মাঝখানে কথা বলে লাগাই দিছো, তোমাদের 12টা কোশ্চেন হবে, ঠিক আছে? তো 12টা কোশ্চেনে, প্রত্যেক কোশ্চেনে তোমার একটা বা 2টা বা 3টা স্টেপ থাকবে। যেমন দেখা গেছে 1 নম্বর কোশ্চেনে ক থাকবে, তারপর খ থাকবে, তারপর গ থাকবে, ঠিক আছে? এইভাবে তোমাদের কোশ্চেন থাকবে। কোনো কোনো কোশ্চেনে 2 পার্ট থাকবে, কোনো কোনো কোশ্চেনে 3 পার্ট থাকবে, আর কোনো কোনো কোশ্চেনে শুধু 1 পার্টও থাকতে পারে। 1 পার্ট থাকলে 10 মার্কের থাকবে, আর যদি 3 পার্ট থাকে তাহলে 1, এখানে 2 থাকতে পারে, এখানে 7 থাকতে পারে, অথবা এখানে 2, 4, 4 থাকতে পারে, এরকম মানে যে কোনোভাবে তারা সাজায় দিব, বা এরকমভাবে 12টা কোশ্চেন করা হবে। তো 12টা কোশ্চেনে তুমি যে কোশ্চেনটা আনসার করো সেটা সব আনসার করতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এমন করতে পারবো না যে 10-এর ক দিলা আবার 12 থেকে খ দিলে, এরকম হবে না। 10 আনসার করতে মানে 10-এর ক, খ, গ 3টা আনসার করতে হবে। যদি ক, খ থাকে তাও ক 2টা আনসার করতে হবে, যদি শুধু একটা থাকে একটা আনসার করতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে নিট সেলসটা তোমাদের ক্লিয়ার। তো কোশ্চেন প্যাটার্ন তোমাদের এখনো জানার বাকি আছে, ওকে। তাহলে প্রথম আমরা কি করবো, নিট সেলসটা বের করবো। আচ্ছা, নিট সেলস বের করার পর আমরা কি করবো, কস্ট অফ গুডস সোল্ডটা করবো। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড মানে কি, দেখো এই জিনিস যদি বুঝে যাও তাহলে কিন্তু তোমাকে আলাদা করে কষ্ট করতে হয় না, তোমরা কি করো মুখস্থ করে ফেলো। কস্ট অফ গুডস সোল্ড মানে কি, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা কি করো, এই জিনিসগুলো কি করো মানে মুখস্থ করে যাও। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় মানে কি, বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে যে পণ্যগুলো আমার কি হয়েছে, বিক্রি হয়েছে তার ব্যয় কত। তাহলে পণ্য কোনগুলো বিক্রি হয়েছে, তো তুমি জানো যে তোমার প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ পণ্য থাকে, ঠিক না? তা তোমার তো বিক্রি হলে প্রারম্ভিক মজুদ থেকে বিক্রি হবে, প্রারম্ভিক মজুদ পণ্য কি হয়, প্রারম্ভিক মজুদ থেকে বিক্রি হবে। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে তুমি যে আবার ক্রয় করছো সেখান থেকে বিক্রি হবে না, অবশ্যই হবে। তখন ক্রয়গুলো আবার কি করবা, যোগ করবে। তো ক্রয়ের মধ্যে আবার প্লাস মাইনাস আছে, এই জন্য এখানে নিট করে লিখতে পারবো, নিট ক্রয়। খেয়াল করো, দেখো ভালো করে বুঝাই, ভালো করে বুঝে দেখো। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপরে কি নিট ক্রয়। তাহলে তুমি কিন্তু পণ্য যে বিক্রি করবা, মজুদ পণ্য থেকেও পণ্য বিক্রি করবা, যা প্রারম্ভিক মজুদ পণ্য তোমার বছরের শুরুতে যে পণ্যগুলো ছিল এখান থেকে তুমি বিক্রি করবা, অবশ্যই করবা। আবার যে ক্রয় করছো সেখান থেকে বিক্রি করবা। আচ্ছা, এখন ধরো প্রারম্ভিক মজুদ পণ্য ধরো 100 পণ্য ছিল, তুমি ক্রয় করছো 50টা পণ্য, টোটাল কয়টা পণ্য আছে, 150 পণ্য আছে, ঠিক আছে? এখন এখানে তারা কিন্তু বলছে বিক্রিত পণ্যের ব্যয়, বলছে সব পণ্যের ব্যয় না। এখন তোমার এখানে যে সব পণ্য কি বিক্রি হয়েছে, তুমি কিভাবে বুঝবা যে সব পণ্য বিক্রি হয়েছে কিনা? তোমাকে বুঝতে হলে দেখতে হবে যে সমাপনী কত আছে, যে এরপর লাগবে মাইনাস সমাপনী বাদ দিয়ে দিতে হবে। কারণ সমাপনী বাদ না দিলে তুমি বুঝবা না যে তোমার কি পরিমাণ পণ্য বিক্রি হয়েছে।
ঠিক আছে, কারণ তোমার কাছে তো তারা চাইছে বিক্রিত পণ্যের ব্যয়, তোমার কাছে তো চায় না সকল পণ্যের ব্যয়। সকল পণ্যের ব্যয় মানে কি, তুমি যত পণ্য ছিল আগে এবং যত কিনছো এগুলোকে সকল পণ্য বলা হয়। এই যে 150 পণ্য, এটা হচ্ছে সকল পণ্য বলা হয়। তাহলে আমি যদি মজুদ পণ্য না বাদ দিই তাহলে সকল পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তোমাকে তো বলে না যে সকল পণ্য ব্যয় বের করতে, তুমি যেহেতু সেলস ধরেছো তাহলে সেলস থেকে বিক্রিত পণ্য মানে বিক্রিত পণ্য বাদ দিবে, বিক্রি থেকে বিক্রিত পণ্য বাদ দিলে আমাদের প্রথমে তো গ্রস প্রফিট দাঁড়ায়, মানে মোট মুনাফা দাঁড়ায়। তারপরে এখান থেকে আরো কিছু পরিচালন খরচ আছে, আমাদের কিছু প্রশাসনিক খরচ বাদ দিলে নিট মুনাফা দাঁড়ায়। তা আমরা তো গ্রস মুনাফা বের করি, তো গ্রস মুনাফা বের করতে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। তোমরা এগুলো ছোটবেলা থেকে মুখস্থ করে আসছো, এখন আমি বুঝাইলেও তোমাদের মাথায় ঢোকে না, অথবা অনেকে আছে আবার বুঝে। তো এখন আমি যদি সমাপনী মজুত পণ্য বাদ না দিই, আমি কিভাবে বুঝবো যে আমার কতগুলো পণ্য বিক্রি হয়েছে? এখন ধরো তোমার ঘরের মধ্যে, এখন মনে করো তোমার ঘরে তুমি ধরো একটা ছোট ব্যবসা করো, হ্যাঁ, তুমি ধরো গিফট বক্স, তো গিফট বক্সের মধ্যে তোমার ধরো 100 বক্স সকালে ছিল, ধরো আজকের কথা বললাম, 100 বক্স সকালে ছিল, তুমি 50টা বক্স আবার কিনে নিয়ে আসছো সকালে, তাহলে কয়টা হলো? 150 বক্স হচ্ছে। এখন 150 বক্সে তুমি বিক্রি করতে পারছো না। এখন তুমি চিন্তা করো যে কয়টা বক্স বিক্রি করলাম রে ভাই, তখন তুমি গণবা, হ্যাঁ হ্যাঁ 30টা বক্স আছে। কয়টা বক্স আছে? 30টা বক্স আছে। তাহলে বিক্রি করলা কটা? 120টা। তাহলে তুমি যদি 30টা বক্স যদি সমাপনীটা বাদ না দাও তাহলে তো তুমি বিক্রিত পণ্য পাইবা না। আর বিক্রিত পণ্য যদি না পাও তাহলে বিক্রিত পণ্য বের করতে পারবা না। তাহলে আমাদের কি হলো, এই জন্য প্রারম্ভিকের সাথে নিট করে এটা যোগ দিতে হয়। যোগ দেওয়ার পর আমাদের কি করতে হয়? সময়টাকে বাদ দিতে হয়। বাদ দিলে আমাদের বিক্রিত পণ্য বের হয়। আচ্ছা, এর ভিতরে আবার কি আসে? একটা প্রত্যক্ষ খরচ যোগ আসে। কি আছে? প্রত্যক্ষ খরচ আসে। প্রত্যক্ষ খরচ, যেটাকে আমরা ইংলিশে বলি ডিরেক্ট এক্সপেন্স। আচ্ছা, তা স্যার প্রত্যক্ষ খরচটা এখানে কেন আসে? আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে কি, বিক্রিত পণ্যের ব্যয়, মানে তুমি যে পণ্যটা বিক্রি করেছো তার পিছনে কি পরিমাণ ব্যয় হয়েছে। তো এই ব্যয়ের ভিতরে তোমার প্রত্যক্ষ খরচটা ইনক্লুড করতে হবে। কেন? কারণ তুমি যে পণ্য বিক্রি করেছো, এই বিক্রিত পণ্য কিনতে তোমার কিন্তু এখানে একটা খরচ আছে। এই জন্য এই কিনা খরচটা এখানে ঢুকে যাবে। কেন? কারণ তুমি যে কিনছো নিট ক্রয়, তো ক্রয় করতে যে খরচটা হয় এটা কিন্তু এই ক্রয়ের সাথে ইনক্লুডেড। কি ইনক্লুডেড? যেহেতু ক্রয়, এখন তুমি মনে করো যে সকালে 100 পণ্য ছিল, তুমি বিকালে দুপুরে আবার সকালে গিয়ে আবার 50টা পণ্য কিনে আসো। তো 50টা পণ্য কিনতে গিয়া তোমার কি হলো যে আনতে রিক্সা ভাড়া লাগছে। তো এই যে তোমার রিক্সা ভাড়া লাগছে, রিক্সা ভাড়া যে লাগছে, তো এটা তোমার ক্রয় সংক্রান্ত খরচ না? কি ক্রয় সংক্রান্ত খরচ কিনা? এই ক্রয় সংক্রান্ত খরচটা এই ক্রয়ের সাথে দেখাইতে হয়। এই জন্য এটার মাঝখানে কি প্রত্যক্ষ খরচগুলো চলে আসে। ঠিক আছে, এটা মাঝখানে কি আসে? প্রত্যক্ষ খরচগুলো চলে আসে। ঠিক আছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা লাস্টে কি দাঁড়ালো? আমি কিন্তু কোনো কিছুই মুখস্থ করিনি, আমি বুঝাইতেছি তোমাকে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা দাঁড়ালো কি? আমি কিন্তু তোমাকে বুঝাইয়া লইছি। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর হচ্ছে নিট ক্রয়, তারপর প্রত্যক্ষ খরচগুলো থাকলে আসবে, মানে ক্রয় সংক্রান্ত খরচগুলো, তারপর মাইনাস সমাপনী মজুত পণ্য। শেষ। এটা করলে তোমার কষ্ট গোসল চলে আসবে। এইভাবেই মনে রাখতে হবে। আমি পুরো অঙ্কটা বুঝাই দিব, কোনো অঙ্ক তোমার কোনো কিছুতে মুখস্থ করো। শীট কে বানাইছে? শীট কেন তুমি করো? শীট তো তোমরা মানে তোমাদেরকে মানে সহজভাবে মানে ব্রেন ওয়াশ করে তোমার শীট করো। জানো, আমি যে প্রথম বছর পড়েছি, কোনো অ্যাকাউন্টিংয়ে ফিনান্সে কোনো কিছুতে শীট দিছি না। আমাকে শীট দিতে বাধ্য করছো তোমরা আমাকে শীট দিতে বাধ্য করছো। তোমরা শীট না দিলে বুঝো না, শীট না দিলে পড়তে চাও না। হ্যাঁ, আমি এই জন্য শীট তৈরি করছি। শীট আবার কি? শীট তুমি নিজে যদি তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, তুমি প্রথমে শীট দিয়ে শিখো, লাস্টে কি শীট দিয়ে আনসার করো? না, লাস্টে তো নিজে আনসার করো। তাহলে শীটটা তোমার এখানে কি হলো? শীটটা দরকারই তো পড়লো না। তুমি যদি শুরুতে যদি জিনিসগুলো ভালো করে বুঝো, ঠিক আছে, তাহলে তো হইতেছে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়, এটার সাথে আমার প্রত্যক্ষ খরচগুলো আসবে, মানে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমার যে পণ্যটা বিক্রি হয়েছে, কটা পণ্য বিক্রি হয়েছে? 120টা পণ্য বিক্রি হয়েছে। এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমি পেয়ে যাবো। তা আমরা জানি যে নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমাদের মোট মুনাফা চলে আসে। কেন? আমাদের দরকার হচ্ছে মোট মুনাফা, মানে গ্রস, মানে আমাদের নিট মুনাফা দরকার নেই। মানে আমাদের দেখতে হবে যে আমরা যে পণ্যগুলো বিক্রি করলাম তার পিছনে ক্রয় সংক্রান্ত যে খরচটা হয়েছে, সেই ক্রয় সংক্রান্ত খরচটা বাদ দিলে কি পরিমাণ লাভ হয়, তখন আমরা লাভটা বের করি। লাভ বের করার পর আমরা দেখবো হ্যাঁ, আমরা তো আবার প্রতিষ্ঠান চালাতে খরচ হয়, তখন এই প্রতিষ্ঠান চালানো খরচগুলো আবার বাদ দিব, তখন নিট মুনাফা চলে আসবে। এই হচ্ছে অঙ্কের সিস্টেম। এখন তুমি মুখস্থ করো, কোনো সমস্যা নেই। এই যে দেখো, তোমাদের মুখস্থ করার জন্য আমি রেখে দিচ্ছি। এই যে বুঝছো, এই দেখো মুখস্থ, এই দেখো আমি যা যা বলছি তা এখানে আছে। তো আমার কাছে যারা ক্লাস 9-এ পড়তো, আমি তো আগে পড়াতাম, এখন তো 9, 10 ইন্টারমিডিয়েট পড়াই না, আমি এভাবে পড়াইতাম। তারা আমার জীবনে তাদেরকে আর এইগুলো করাইতে হয় না। 9, 10-এ পড়াইছি, ইন্টারমিডিয়েটও তারা নিজেরাই করে ফেলছে। এই দেখো এগুলো দেওয়া আছে। এই যে এটা হচ্ছে তোমাদের শিট। যদি শিট না থাকে আমি অ্যাড করে দিব, অলরেডি মানে অ্যাড করা আছে তোমাদের পিডিএফ। আচ্ছা, তো চলো আমরা এখন অঙ্কটা বুঝি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এখানে সব কিছু বুঝলাম। এখানে আমরা
সব কিছু বুঝলাম স্যার, হ্যাঁ প্রারম্ভিক পর্যন্ত দেওয়া থাকে, নিট করে দেওয়া থাকে, ক্রয়ের সাথে কি প্লাস মাইনাস হয়, ক্রয় যদি বাড়ে তাহলে প্লাস হয়, ক্রয় কমলে মাইনাস হয়, এটাও বুঝি স্যার। কিন্তু প্রত্যক্ষ খরচগুলো তো বুঝি না, কোনগুলা প্রত্যক্ষ খরচ কোনগুলা পরোক্ষ খরচ বুঝি না, প্যাস লাগা যায়। যেমন এখানে ক্যারিজেন ওয়ার্ড মানে ক্রয় পরিবহন, ঠিক আছে, ক্রয় পরিবহন স্যার এটা কোথায় যাবে বুঝি না। যেমন বেতন কোথায় যাবে বুঝি না, প্যাস লেগে যায়। এটাকে তোমাদের একটু আমি কারেকশন করে দিচ্ছি, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। এই পর্যন্ত বুঝে থাকলে অল ডান লিখে দাও ভাই। বেসিক থেকে পড়লে আমি বুঝাই পারবো, শিট টিট কিছুই লাগবে না, সময় বেশি লাগবে। দেখো শুধু শুধু গল্প করতেছে কিন্তু তোমাদের মাথায় ঢুকতেছে কিন্তু কি এখানে কি হতে যাচ্ছে। তো আমি এখন তোমাদের এই জিনিসগুলো একটু চিনাবো, যে আসলে তোমরা যে খরচটা যে চিনো না এটা ঠিক না, খরচটা চিনতে হবে, খরচটাকে চিনে নিতে হবে আগেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই অল ডান লিখে দাও। তো তোমরা কি করো, না তোমাদের যে থিওরি সাবজেক্টে, তোমাদের থিওরি যে সাবজেক্টে 12টা প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো হবে প্রত্যেক প্রশ্নে 2টা 3টা করে কোশ্চেন থাকবে। আর ম্যাথ সাবজেক্টে তোমাদের এমন হতে পারে যে 2টা ম্যাথের মধ্যে 2টা বা একটা কোশ্চেনে থিওরি থাকতে পারে, ঠিক আছে, 2টা কোশ্চেনে অথবা 3টা কোশ্চেনে থিওরি থাকবে, ফুল থিওরি থাকতে পারে। এরকম হতে পারে যে তোমাদের 2টা কোশ্চেনে অথবা 3টা কোশ্চেনে ছোট ম্যাথ থাকতে পারে আর বেশিরভাগ থিওরি থাকবে, আর বাকি কোশ্চেনগুলোতে বড় বড় ম্যাথ থাকবে, বুঝছো, 2 স্টেপে থাকবে। অত এতে ছোট একটা প্রশ্ন, বিতে বড় ম্যাথ। আর এরকম হতে পারে যে 7 নাম্বার ধরো শুধুমাত্র একটা অঙ্ক দিবে 10 নাম্বার, এরকম থাকতে পারে। তো 10 নাম্বার অঙ্ক থাকতে পারে 2-3টা অঙ্ক, আর 8 নাম্বার থাকতে পারে 2-3টা অঙ্ক, আর 2 নাম্বারে একটা থিওরি করে দিবে, ছোট ছোট থিওরি, বুঝছো, এইভাবে থাকতে পারে। হ্যাঁ, তো তোমাদের মূল কথা প্রিপারেশনটা কি, প্রিপারেশনটা হচ্ছে তোমরা কিছু থিওরি পড়ে রাখবা, আর যে কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, আর কিছু ম্যাথগুলো পড়ে রাখবা। দেখবা প্রশ্ন যেভাবে হোক না কেন, প্রশ্ন কি তোমার বইয়ের বাইরে থেকে আইবো, সিস্টেমের বাইরে থেকে আইবো না, তুমি তো পারবা। আচ্ছা, তাহলে অল ডান। তাহলে এই ছিল তোমাদের বেসিক ভাই, মুখস্থ কিছু না। দেখছো কিভাবে হয়ে গেল, নিট সেলস, সেলস থেকে নিট সেলস, কষ্ট অফ গোর্স বাদ দিলাম। চলো আমরা এই খরচগুলো একটু দেখে আসি আসলে কিভাবে হয়, আমরা কিভাবে বুঝবো কোনটা কি খরচ। আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি তাহলে জিনিসটা সুবিধা হবে, ঠিক আছে, একটু ছোট করে দিই তাহলে জিনিসটা আমাদের বুঝাইতে সুবিধা হবে। এই যে দেখো, আমরা সব বুঝি আজকে, দেখো লাগলে কালকে অঙ্ক করবো, সমস্যা আছে, আগে বুঝতে হবে। তোমরা তো বুঝো না, আগে অঙ্ক করতে চাও, আগে পারতে চাও। স্যার আপনি কালকে করালেন, আজকে দিয়ে অঙ্কটা পারেন, আরে ভাই তুই অঙ্কটা পারতে তো অন্তত এক সপ্তাহ সময় লাগবে, 1 মাস সময় লাগবে। তুমি জানো আমি ক্লাস 9-এ আমি কত মাস এই অধ্যায় পড়েছি, 6 মাস পড়েছি। কোনো স্যারে বাংলাদেশে এত মাস সময় পড়ে না। আমি ক্লাস 9-এ যখন পড়াতাম আমি এই শুধুমাত্র 10 থেকে 6 মাস পড়াইছি, কারণ আমি তাদেরকে এইভাবে পড়াইছি, তোমাকে যেভাবে বুঝাইছি এইভাবে পড়াইছি। বিশ্বাস করো এইচএসসিতে আমি তাদেরকে 1 মাস পড়াইছি, এইচএসসি যে এত বড় বড় চ্যাপ্টার 1 মাস পড়াইছি। আর অনেক চ্যাপ্টার আছে পড়াই নাই ভালো করে, নিজেরাই পারতো। এরপর আমার খবর নিয়ে দেখো, গত লাস্ট যে বেস আমি পড়েছি 2025 সালে যে বেস পড়েছি, আমার স্টুডেন্টরা 98তম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। আমি এখন ছেড়ে দিচ্ছি, অনলাইনে পড়ে আমার মাথা ধরে না, এখন এগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এখন তুমি দেখো আমি কোনো কিছু বুঝাইতে পারবো না, মুখস্থ করাতে পারবো না, আমি বুঝাই দিব সব, ঠিক আছে, সব বুঝাই দিব। দেখো নর্মালি এটা হচ্ছে আমার বিজনেস এরিয়া, দেখো সাদা দাগ দেওয়া আছে, আমি একটু দেখাইতেছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমাদের বিজনেস এরিয়া। তো বিজনেস এরিয়ার মধ্যে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা একটা পণ্য দুইভাবে করি, একটা হচ্ছে কি প্রোডাকশন করি, আর একটা হচ্ছে পারচেস করি, ঠিক আছে। আমরা পণ্য কিন্তু আমরা হয় উৎপাদন করে বিক্রি করি, নাহলে পণ্য কিনে বিক্রি করি। তাহলে ধরো আমরা পণ্য কিনে বিক্রি করলাম, ঠিক আছে। এখন আমরা পণ্য যেখানে কিনি সেখানে কিন্তু বিক্রি করি না, পণ্য যেখানে কিনি সেখানে কিন্তু বিক্রি করি না। আমরা পণ্যটা কিনি এক জায়গা থেকে, বিক্রি করি আরেক জায়গায়। কারণ আমি যদি এনে বিক্রি করি, এনে তো ওই লোকই আছে বিক্রি করার জন্য, কথা বুঝছো না। এখন ধরো তোমার দোকান হচ্ছে ঢাকা, তুমি মালগুলা নিলা নারায়ণগঞ্জ থেকে, তো নারায়ণগঞ্জ থেকে মালগুলা তোমার দোকানে নিতে হবে, এই হচ্ছে তোমার দোকান, ঠিক আছে, এই হচ্ছে তোমার দোকান, মনে রাখো এটা হচ্ছে তোমার দোকান। আচ্ছা, তো এটা যদি তোমার দোকান হয়, এখন তুমি ধরো পণ্যটা এখান থেকে কিনলা, এই পণ্যটা এখান থেকে কিনে এই যে দোকানে ঢুকানোর আগ পর্যন্ত এই পর্যন্ত, ঠিক আছে, এই যে খরচটা, এই পর্যন্ত যে খরচগুলো হয় এগুলোকে বলা হয় ডিরেক্ট এক্সপেন্স। যাও এখন তুমি মিলাই নাও, তুমি ক্লাস 9 থেকে এই পর্যন্ত মিলাই নাও, যদি একটা দেখাইতে পারো যে বাইরে গেছে গা, আমার তখন বইল, ঠিক আছে। তার মানে তুমি পণ্য কিনা থেকে এই যে তোমার দোকান, তুমি এখানে বসে পণ্যটা বিক্রি করবা, সব দোকান, এই দোকানের পণ্যটা ঢোকার পর্যন্ত, মনে করো ঢুকবো এরকম সময় পর্যন্ত যে খরচ হবে সবগুলো হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। তুমি ক্লাস 9 থেকে এই পর্যন্ত ওই যে মুখস্থ করছো না, যে প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, হ্যাঁ ক্রয় পরিবহন যদি হয়, ডেবিট হয়, বিক্রয় পরিবহন মনে ক্রেডিট,
এই যে পুরা মাথা নষ্ট করে নিস, অনেকেই আছে এগুলা করেই কিন্তু আজকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখো, তো এই যে তোমার যে বিষয়টা, এইখানে যে খরচগুলো সংগঠিত হইব সবগুলা খরচ কি প্রত্যক্ষ খরচ, ডিরেক্ট এক্সপেন্স। তুমি এমন একটা খরচ দেখাও যে খরচগুলো এখানে হয়েছে, ডিরেক্ট এক্সপেন্সে আসছে, তুমি দেখাইতে পারবো না। তাহলে দেখো, ওয়েজেস মানে মজুরি। মজুরি মানে কি? মজুরি হচ্ছে পণ্য তৈরি করতে, অথবা অনেক সময় আমরা এই যারা আমাদের পণ্য বহন করে দেয় তাদেরকে আমরা মজুরি দেই, টাকা দেই, ঠিক আছে? পার পিস আমরা উৎপাদনের যে টাকাটা দেয় সেটা মজুরি বলা হয়। ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক। আমরা পণ্য যদি বাইরে থেকে কিনি, ধর আমি চায়না থেকে একটা পণ্য আনলাম, কিনা আমি আনতে যে ইম্পোর্ট ডিউটিটা দিতে হয় আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে বা বাংলাদেশ বিজনেস সিস্টেম অনুসারে, এটাকে বলা হয় কি ডিরেক্ট এক্সপেন্স। ফ্রেটিন ক্রয় পরিবহন, আমি এখান থেকে পণ্য কিনছি নারায়ণগঞ্জ থেকে ঢাকা নিয়ে বিক্রি করবো, এটাকে ক্রয় পরিবহন, এটা করে সন্তানের খরচ, মানে এখানে খরচ, এখানে খরচগুলোই কি ডিরেক্ট এক্সপেন্স, বুঝছো? স্ট্রেট এক্সপেন্স বাণিজ্যিক খরচ। বাণিজ্যিক খরচ কোনগুলো? আমরা এখানে বাণিজ্য করতে আসে, বাণিজ্য মানে কি এখান থেকে পণ্য নিচে আর এখানে বিক্রি করবো, বাণিজ্য করতে আসলে যে খরচ এগুলো কি হয় ডিরেক্ট এক্সপেন্স। তো তুমি স্বপ্নে পাবো এখানে কি কি খরচ হতে পারে, এখানে মিনিমাম 20-30টা খরচ তুমি লিখতে পারবে। তো এটাকে বলা হয় কি ডিরেক্ট এক্সপেন্স। এখন তুমি চিন্তা করতেছো, স্যার ফ্রেডিং ক্রয় পরিবহন আমার এত দরকার নাই স্যার, এটা কোন জায়গায়, এটা কি এখানে হয় না এখানে হয়? তুমি কম মুখস্থ করে নাও, তোমার জন্য সুবিধা মনে হয়, কিন্তু আসলে এটা সুবিধা না, এটা যে সবচেয়ে বড় অসুবিধা, এটা তুমি এখনো বুঝো নাই, বুঝছো? এটা মুখস্থ করে তোমার জন্য অসুবিধা, আর বুঝাটা তোমার জন্য সুবিধা, কারণ এই বুঝ তোমার ভিতরে ঢুকলে আজীবনে তোমার বারবার শিখতে হবে না। আচ্ছা, এরপরে গেল এই অপশন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই অপশন, যেগুলো হচ্ছে আমাদের ইনডিরেক্ট এক্সপেন্স। তো মনে রাখতে আমি এটা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের এই সব দোকান থেকে শুরু করে একদম কাস্টমারের কাছে পণ্য যাওয়া, কনজিউমার কাছে পণ্য যাওয়া, আমাদের যত খরচ এখানে হয় সেগুলোকে বলা হয় ইনডিরেক্ট এক্সপেন্স। এই খরচগুলো আমাদের কোথায় আসে জানি? অপারেটিং এক্সপেন্সে আসে। আর এর মধ্যে আবার কি আছে, এই তোমার আদার্স রেভিনিউ আছে, নন আদার্স রেভিনিউ বা আদার মানে আমাদের অন্যান্য খরচ, অন্যান্য ব্যয় আছে। এই জিনিসগুলো আমরা কত ক্লাসে আলোচনা করব। এতটুকু যদি বুঝে থাকো তাহলে লেখা ওকে। আমরা এখন একটা অঙ্ক করব, আমাদের আবার 9:30টায় আরেকটা ক্লাস শুরু হবো, তো আমাদের 20 মিনিট অঙ্কটা করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের বিষয়। তাহলে এতটুকু বুঝবা যে এখানে আমাদের যে খরচটা, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, আর এই দোকানের পণ্য ঢোকার পর থেকে যে খরচ হইব, যা খরচ হইব সবই তো কি পরোক্ষ খরচ, যেটাকে ইংলিশে বলে ইনডিরেক্ট এক্সপেন্স। এই বিষয়টা মনে রাখবা, এই চারটা মাথার মধ্যে সেট করে রাখবা, ঠিক আছে? এই চারটা হচ্ছে সব। আর তুমি যদি মনে করো স্যার আমি মনে রাখতে পারবো না এই চার্ট, তাহলে বড় বড় চার্ট নিজে বানায় মুখস্থ করে লেও, আমি এইসব চার্ট বানাই না, ঠিক আছে? আচ্ছা, ওকে, লিখে দাও সবাই। এখন আমরা অঙ্ক করব, বুঝছো? দেখো, আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে এই অঙ্কটা। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের গত বছর আমি করাইছি। দেখো, গত বছর আমি অঙ্কটা করাইছি প্রথম ক্লাসে, ঠিক আছে? ফিনান্স ডিপার্টমেন্ট এটা গত বছর আইছে। এই অঙ্কটা আমি প্রথম ক্লাসে করাইছি, বিগত 23-24 সেশনে প্রথম ক্লাসে দেখো এই অঙ্কটা করাইছি। এই অঙ্কটাই 23-24 সেশন আইছে। এখন আমার কথা হলো, কমন পড়াটা কি আমার বাহাদুরি? না, কমন পড়াটা আমার বাহাদুরি না। আমার বাহাদুরি হচ্ছে কি, আমি তোমাদেরকে এমনভাবে জিনিসগুলো বুঝাইছি, বাংলাদেশের যে কোনো অঙ্ক তুমি সমাধান করতে পারবে, এটা হচ্ছে আমার বাহাদুরি, ঠিক আছে? আবার তোমারও বাহাদুরি এটাই যে তুমি সব অঙ্ক পারো, স্পেসিফিক কোনো অঙ্ক মুখস্থ করে যাও নাই, কোনো রুলস মুখস্থ করে যাও নাই, নিয়ম শিখেছো, নিয়ম অনুসারে যে অঙ্ক হইব পারবা, এটা হচ্ছে তোমার বাহাদুরি। ওই যে কমন পড়লে বাহাদুরি, এই জিনিসটা তো হবে না। কমন পড়লে সবাই প্লাস পায়, কমন না পড়লে লাভ নাই। ওই যে কথা আছে না, যে কমন পড়ে ডাক্তার হয়েছি, কমন পড়ে না ডাক্তার হয় নাই, ঠিক আছে? ওই ডাক্তারের কমন পড়ে যে ডাক্তার হয়েছে, ওই ডাক্তারের চিকিৎসা দিয়ে তুমি মরে যাবো। আচ্ছা, তো চলো আমরা একটু অঙ্ক করি এখন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অঙ্কটা আছে, এখানে আমাদের এটা হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক। এটা তোমাদের পেজ হচ্ছে কমার্স পাবলিকেশনের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 7-81 পেজ। এবং তোমরা চাইলে অন্যান্য ডিপার্টমেন্ট যারা অন্যান্য বই আছো, এই যে দেখো, এটা অনার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 28 সালে আইছে, আবার এটা ফিনান্স ডিপার্টমেন্ট 23 সালে আইছে। 23 সালে মানে 25 সালে পরীক্ষা দিয়েছে, ওই 25 সালে মানে গত বছর যেটা আগে গেছে। আচ্ছা, এখানে আমরা দেখা যাচ্ছে কি যে আমাদের কিছু ট্রানজেকশন আছে, যেমন এখানে সম্পদ, দায়, খরচ। তোমাদেরকে বুঝলাম 6টা উপাদান এখানে আছে। কিছু সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন এখানে আছে। ক্যাশ, পারচেজ, রিটার্ন, ক্যারেজ ইনওয়ার্ড, হ্যাঁ, ইনভেন্টরি, সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু দেখবা কি কি আছে। ক্যাশ আছে, পারচেজ, তারপরে রিটার্ন আছে, ক্যারেজ ইনওয়ার্ড, পরিবহন, ইনভেন্টরি, তারপর হচ্ছে কি ওয়েজেস, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ড্রয়িংস, প্রিমিসেস মানে হচ্ছে আঙিনা, বিজনেসের সামনে যে আঙিনা থাকে বা আশেপাশে, এটা হলো সম্পদ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস, রিটার্নস, ক্যাপিটাল, অ্যাকাউন্টস পেয়েবল, প্রভিশন ফর ডেটস, মানে এটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। আচ্ছা, বাকিগুলো তোমরা জানো।
এরপরে আমি তোমাদেরকে 100 বার বলি, মনে রাখবা এই অঙ্ক করার আগে 2 বার সমন্বয় পড়বা। এটা হচ্ছে মেইন হিসাব। আমি ক্লাস 9-এর এই স্টুডেন্টকে এই কথাটা বলতাম যে অঙ্ক ভালো করে পড়ছো ঠিক আছে, কিন্তু 2 বার সমন্বয় পড়ছে। কতবার? 2 বার। তুমি 2 বার সমন্বয় পড়ে দেখবে যে কার কার সাথে কাজ আছে। যার যার সাথে কাজ আছে তুমি আগে সেট করে নিও মাথায়। যেমন দেখো ইন্ডিং ইনভেন্টরি সমন্বয় মজুত পণ্য, ওয়েজেস অফ রিলেটেড টু দ্য নেক্সট ইয়ার, মানে আমার ওয়েজেসের সাথে কাজ আছে। ওয়েজেস যখন আমার অঙ্কে আসবে এটা সমন্বয় চলে আসবে। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের সাথে আমার কাজ আছে। ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন আমার কাজ আছে। গুডস উইথড্র, দেখো পণ্য উত্তোলন করা হয়েছে বাই ওনার্স, তার মানে আমাদের ক্রয়ের সাথে কাজ আছে। তারপরে রাইজ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস 2.5%, আমাদের কি আমাদের এটা হচ্ছে কুরিন সঞ্চিতি, কুরিনের সাথে কাজ আছে, দেনাদারের সাথে কাজ আছে। তার মানে বুঝতে হবে যে তোমাকে আগে সমন্বয় পড়ে নিতে হবে, মাথায় একদম সেট করে নিতে হবে যে যেহেতু সমন্বয়গুলো কার কার সাথে রিলেটেড, ওই এন্ট্রিটা যখন সামনে এবো নিচের দিকে তাকাইবা। এই জন্য এটা মনে রাখার জন্য অন্তত পক্ষে 2 বার সমন্বয় পড়তে হয়। 2 বার সমন্বয় পড়লে তোমার অন্তত পক্ষে 5-10 মিনিটের মতো মাথায় থাকবে যে কি কি এখানে আছে। হ্যাঁ, তখন এটা পড়ে নেবা। পড়ার পরে দেখো কি বলছে, প্রিপেয়ার এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এখানে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। মাল্টি স্টেপ মানে কি, অনেকগুলো স্টেপে করতে হয়। যেমন আমাদের এখানে স্টেপ আমাদের দেওয়া আছে, মাল্টি স্টেপে ইনকাম স্টেটমেন্টের বক্স দেওয়া আছে। এই যে তোমাদের জন্য তৈরি করছি, দেখো সেলস মানে কস্ট অফ গুডস সোর্স, নেট পারচেজ করে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিবা। হ্যাঁ, অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হবে, অপারেটিং ইনকাম। এখান থেকে আদার্স রেভিনিউ যোগ, আদার্স এক্সপেন্স বিয়োগ দিলে নেট ইনকাম। এই যে আমার কয়েকটা স্টেপ, 1টা 2টা 3টা, হ্যাঁ 4টা, এগুলোকে বলা হয় মাল্টি স্টেপ। ঠিক আছে, মাল্টিপল স্টেটমেন্ট। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে করব গ্রস প্রফিট। আমরা এত কিছু করব না আজকে, আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রস প্রফিট করব। তো আমরা জানি আমাদের যদি গ্রস প্রফিট করতে হয় আমাদের কয়টা গড় করতে হবে, 3টা গড় করতে হবে। তো চলো আমরা প্রথমে 3টা গড় করে নিব। আচ্ছা, তাহলে তোমরা এখানে প্রথমে 3টা গড় করে নিবা। আচ্ছা দেখো, কয়টা বাজে অর্জুন? 15 মিনিটে শেষ করতে পারো না? অ্যানাউন্সমেন্টস করে দাও। বুঝা এলেছি বেশি। আচ্ছা, তারপরে উপরে কোম্পানির নাম লিখবা, তারপরে লিখবা ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, মাল্টিপল লেখা, কোম্পানির নাম লেখা লিখবা। এগুলো তোমরা জানো, বইয়ের মধ্যে লেখা আছে, লেখা নিবা। আরে কি শুরু করছি, তার মাথা ঠিক নাই। এসি অফ করছো কেন? ঠান্ডা লাগে তোমার? 1 মিনিট অন করছো, 1 মিনিট অফ করছো, আমার 1 মিনিট গরম লেগেছে, বুঝো। পরে দেখো তো কষ্ট হয়, আর পোলাপান তো বুঝে না। আচ্ছা, তাহলে এখানে লিখবো ইনকাম স্টেটমেন্ট। দেখছো আমি কিন্তু তোমাদের অলরেডি করাই লাইছি অঙ্ক, এখন কিন্তু তোমরা কইরে বুঝা লাইবা। এখানে আবার ডিটেলস, টাকা টাকা টাকা। আচ্ছা, তো খেয়াল করে দেখো, ট্রায়াল ব্যালেন্স করা লাগবে না আমাদের এখানে, তো ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, ট্রায়াল ব্যালেন্স থেকে করতে হবে না, বুঝছো? ওকে, দেখো আমি একটু অঙ্কটা করাই। আচ্ছা, একজন বলছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস একটু প্রবলেম। বোন আমাকে কালকে ক্লাসটা সময় দাও, আজকে ক্লাসে আমি এটা বুঝাবো না, কালকে ক্লাসে আমি বুঝাবো, নেক্সট ক্লাসে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটসটা তোমার জীবনে যদি কোনদিন এই অঙ্কের সমস্যা হয়েছে তখন আমার বলি, কোনোদিন সমস্যা হবে না, আমি নেক্সট ক্লাসে এটা বুঝাই দেবো। ঠিক আছে, আজকে আমি ওইখানে যাবো না, কারণ আজকে তো আমরা চলবো হচ্ছে তোমার পর্যন্ত। হ্যাঁ, ওকে। তোমাদের কুরিন নিয়ে যে ঝামেলা আছে, আমাকে নেক্সট ক্লাসে আমি এটা ইনশাল্লাহ সমাধান করবো। যত অঙ্ক আছে কুরিন পারবা। আচ্ছা, তো আমরা এখন কি করবো, এখানে আমরা করবো হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সূত্র কি, নিট সেলস মাইনাস কি, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার প্রথমে নিট সেলস বের করতে হবে। তো আমরা এখানে প্রথমে নিট সেলস বের করতে গেলে আমাদের প্রথমে লিখতে সেলস। ঠিক আছে, আচ্ছা, সেলসের কাজটা দ্বিতীয় ঘর থেকে করে দ্বিতীয় ঘরে ফাইনাল অ্যাকাউন্টে যাবে। তাহলে চলো আমরা সেলস দেখে আসি কি। এখন সেলসের সাথে আমাদের কত আছে, 2 লাখ টাকা আছে। এখন সেলসের সাথে আমাদের দেখতে হবে যে কি কি আছে। আমাদের প্রথমে অঙ্কের ভিতর দেখতে হবে রিটার্ন আছে কিনা। দেখো সেলস আছে আবার রিটার্ন আছে, তাহলে সেলস যদি ক্রেডিট পাশে থাকে, রিটার্ন হচ্ছে ডেবিট পাশে থাকে। এই যে রিটার্ন, তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে সেলসের সাথে বাড়া কমার সম্ভাবনা আছে অ্যাকাউন্টে। তখন সেলস 2 লাখ টাকা, তখন আমাদের এই ঘরে লাগবে 2 লাখ টাকা। আর যদি মনে করো যে না শুধু সেলস আছে আর কোনো কিছুই নাই, সেলসের সাথে রাজবৃত্তি কিছু নেই, সরাসরি
ফাইনাল করে চলে যাবে। তাহলে সেলস যদি রিটার্ন হয়, সেলস কি কমে নাকি বাড়ে? সেলস কমে যায়, এই জন্য মাইনাস হবে। তো তোমরা কি করো, রিটার্ন মাইনাস ডাইরেক্ট মুখস্থ। আরে বাপ রে বাপ, সেলস রিটার্ন, রিটার্ন মাইনাস, রিটার্ন মানে কি সেলস রিটার্ন, সেলস কমে, কমলে মাইনাস হয়, ঠিক আছে 5,000 টাকা। তাহলে এখানে কি হবে 5,000 টাকা, 5,000 মাইনাস। আচ্ছা এখন কত হলো, এখানে এখানে যে আমরা লিখছি মাইনাস দিছি এভাবে দিতে পারবো না, দিতে হবে বানান করে লেস, ঠিক আছে বানান করে লিখতে হয়। এখন এই যে লেস লেখার পরে এখানে যে ব্র্যাকেট দিছো না, ব্র্যাকেটও দেওয়া লাগে না, তুমি সরাসরি 5,000 টাকা লিখতে পারবা, কারণ তোমার এখানে লেখা আছে লেস, এখানে ব্র্যাকেট দিয়ে দেখানো লাগে না। তাহলে এই 2 লাখ থেকে 5,000 টাকা বাদ দিয়ে আমি কি এখানে লিখবো নাকি এখানে লিখবো আমাকে বুঝতে হবে। তার মানে আমাকে দেখতে হবে যে সেলসের সাথে আরও কোনো এন্ট্রি আছে কিনা। যদি সেলসের সাথে আরও কোনো এন্ট্রি থাকে তখন আমাকে কাজ করা যাবে না। তা আমি কিন্তু যখন সমন্বয় দেখেছিলাম, কিন্তু আমার মাথায় এখনও আছে যে সমন্বয় সেলসের সাথে কোনো কাজ নেই, আমি কিন্তু দেখেছিলাম, আমার মাথায় এখনও আছে। তাহলে আমাকে দেখতে হবে যে ডিসকাউন্ট পারচেজ, এখানে সেলস ডিসকাউন্ট রিটার্ন এগুলো আছে, রিটার্ন তো কাজ করেছি আছে কিনা, নাই। তাহলে আমাদের ঝামেলা শেষ। এটা হচ্ছে আমাদের 1,95,000 টাকা নেট সেলস, 1,95,000 টাকা কি নেট সেলস। আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদের কি করে ফেলছি, বিষয়টা আলোচনা করে ফেলছি, কারণ এখানে দ্বিতীয় ক্লাসে কিন্তু এত আলোচনা করা লাগবে না। নেট সেলস, ওকে। তাহলে নেট সেলস পর্যন্ত তোমরা জানি ক্লিয়ার। এখান থেকে আমরা কি বাদ দিব, কস্ট অফ গুডস সোল্ড, প্লিজ কস্ট অফ গুডস সোল্ড। আজকে থেকে শুরু করবা, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো তোমাদের সমস্যা, যে এন্ট্রিগুলোর সমস্যা, এমন কোনো প্রবলেম না আমাকে বলবা, আমি সমাধান করব, ঠিক আছে। আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড তোমরা অনেকে এখানে দাগ দিতে পারো, এখানে দাগ দিবা না, দাগ দেওয়ার কোনো সিস্টেম নাই, সরাসরি আমরা প্রথমে কি লিখবো, ওপেনিং ইনভেন্টরি লিখবো। প্রথমে লিখবো কি ওপেনিং ইনভেন্টরি, কেন ওপেনিং আসবে না আসবে এগুলো কিন্তু বুঝে দিছে আগে, এখন শুধু আমি লিখবো কারণ বক বক করে ফেলছি আগে। তো ওপেনিং ইনভেন্টরি আমার কত টাকা আছে দেখো, অঙ্কে নাও থাকতে পারে, এই জন্য আগে দেখে নিবা, ঠিক আছে। তো যে ইনভেন্টরি জানুয়ারি 2017, এটা হচ্ছে ওপেনিং কত, 10,000 টাকা। ওপেনিং ইনভেন্টরি কত আমাদের 10,000 টাকা। তখন তুমি 10,000 টাকা চাইলে সরাসরি এখানে লিখতে পারো, আবার চাইলে এখানে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। লিখে যেভাবে করা যায়, এখানে লিখলে সরাসরি চলে যাবে, আর এখানে লিখলে ক্রয়ের সাথে যোগ বিয়োগ করে করতে হয়, তো সরাসরি লিখে দিলে ভালো। তারপরে কী হবে, পারচেস, তাহলে এখানে আর অ্যাড লেখা লাগবে না, শুধু পারচেস লিখলে হবে, কারণ আমাদের তো এটা ফাইনাল করে চলে গেছে। তখন লিখবো আমরা পারচেস। আচ্ছা এখন পারচেসটাকে কি আমি এই ঘরে লিখবো না এই ঘরে লিখবো, আমি কখন এই ঘরে লিখবো, যদি আমি দেখি যে পারচেসের সাথে কাজ আছে আমি এই ঘরে লিখবো, না থাকলে এই ঘরে লিখবো। আমি দেখেছি, আমার মনে আছে সমন্বয় একটা কাজ আছে পারচেসের সাথে, এবং রিটার্ন ছিল। এই যে সমন্বয় দেখো পণ্য উঠাইছে, ঠিক আছে, এই যে দেখো আবার আমাদের রিটার্ন ছিল। তার মানে পারচেসের সাথে আমাদের কয়টা, প্রায় 2টা কাজ আছে। তাই জন্য প্রথম করে যে পারচেস রিটার্নস, পারচেস এদিকে রিটার্নস ওইদিকে 2,500 টাকা। তার আমাদের পারচেস কত, 1,15,000 টাকা। তাহলে 2টা কাজ আমাদের করতে হবে। তো পারচেসে আমাদের এখানে যেহেতু করতে হবে, এখানে লিখবো 1,15,000 টাকা। তো প্রথম তোমার যেটা ইচ্ছা তুমি রিটার্ন করতে পারো, অথবা যেটা ইচ্ছা তুমি আগে করতে পারো লেস। তারপর রিটার্ন হলে পারচেস কমে যায়, তখন লিখবো রিটার্ন, ঠিক আছে রিটার্ন। তো রিটার্ন কত আমাদের 2,500 টাকা। তাহলে এখানে 2,500 টাকা বাদ দিবা, তাহলে কত হলো 1,12,500, ঠিক আছে। আচ্ছা তো 1,12,500 বাদ দিছি। এখন আমাদের এখানে ব্যালেন্সটা আমি এখানে কেন লিখছি, কারণ আরেকটা ঝামেলা আছে। আরেকটা ঝামেলা কি, আরেকটা ঝামেলা হচ্ছে আমাদের এখানে বলা আছে গুডস উইথড্রোড, মানে পণ্য উত্তোলন করা হচ্ছে বাই ওনার ফর পার্সোনাল ইউজ। হ্যাঁ, মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করছে। মালিক যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করে, তাহলে আমাদের প্রতিষ্ঠানের পণ্য কমে যায়। পণ্য কমা মানে কি, ক্রয় কমা, ক্রয় মানে খরচ কমে যাওয়া। এই জন্য এখানে আমাদের খরচ থেকে মাইনাস দিতে হবে, ঠিক আছে। তখন আমি আবার লিখবো লেস, হ্যাঁ ড্রয়িংস, ঠিক আছে ড্রয়িংস। তাহলে কত টাকা আমি করেছি উত্তোলন, 6,000 টাকা। তাহলে আমি এখান থেকে 6,000 টাকা বাদ দিব, ঠিক আছে। কোনো এখানে এইগুলা দেওয়ার কোনো দরকার নেই, এমনি নর্মাল দিবা, ঠিক আছে। বাদ দিলে কত হয়, 1,06,500 হবে, 1,06,500। তাহলে আমার কিন্তু ক্রয়ের ব্যাপারটা ঝামেলা শেষ, ওপেনিং ঝামেলা শেষ, ক্রয় ঝামেলা শেষ। এখন কি আসবে, ওই যে ক্রয় সংক্রান্ত কিছু খরচ আছে, প্রত্যক্ষ খরচগুলো আসবে। তো আমি এখন একটু তোমাদেরকে দেখাই যে প্রত্যক্ষ খরচ কোন কোনগুলা। এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, এগুলো কি পরোক্ষ খরচ, কিনার আগ পর্যন্ত। চলো আমরা দেখে আসি খরচগুলো আগে। তোমরা তো খরচ অনেকে চিনো না, এই তো আরেকটা ঝামেলা, তোমরা অনেকে খরচ চিনো না। তাই খরচ যদি তুমি না চিনো তাহলে কেমন, অনেকে মনে করে কি, হ্যাঁ এটা এটা মনে হয় খরচ, অনেকে মনে করে এটা খরচ। খরচ চিনতে হইব, না হলে তো ঝামেলা। দেখো ক্যাশ হচ্ছে কি, নগদ টাকা, পুরো এটা কিন্তু খরচ, এটা কিন্তু চলে গেছে খরচেরটা। রিটার্নস, খরচ কমছে, এটা হচ্ছে আমাদের বিক্রয় রিটার্ন, বিক্রয় কমছে। কেরিজিন ওয়ার্ড কি, ক্রয় পরিবহন। আচ্ছা এখন বলো তো, এই যে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহনটা কি আমার এখানে লাগে নাকি এখানে লাগে? আমি পণ্য যেখান থেকে ক্রয় করি এখান থেকে এখানে যেতে লাগে, তার মানে এখানে লাগে। এখানে লাগা মানে কি, ডিরেক্ট এক্সপেন্স, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে আসছে চলে আসবে ক্যারিজ ইন ওয়ার্ড। ঠিক আছে, আমাদের অঙ্ক কিন্তু চলে আসবে ক্যারিজ ইন ওয়ার্ড। হ্যাঁ, তখন আমরা লিখবো এখানে সরাসরি লিখে দিবা ক্যারিজ ইন ওয়ার্ড। ক্যারিজ ইন ওয়ার্ড, ক্যারিজ ইন ওয়ার্ড কত আছে আমাদের? 4000 টাকা আছে। তো ক্যারিজ ইন ওয়ার্ডের সাথে কোনো বকেয়া অগ্রিম থাকলে মনে রাখতে হবে, যদি কোনো খরচের বকেয়া থাকে তাহলে যোগ হবে, কোনো খরচে যদি অগ্রিম হয় তাহলে বিয়োগ হবে। তাহলে ক্যারিজ ইন ওয়ার্ডের সাথে আমি যতটুকু মনে আছে আমি পড়েছি, এটার সাথে আমার কোনো বকেয়া অগ্রিম ছিল না। তো আমার সরাসরি চলে যাবে। কত টাকা ছিল ক্যারিজ ইন ওয়ার্ড? আমার ক্যারিজ ইন ওয়ার্ড হচ্ছে 4000 টাকা, সরাসরি চলে যাবে। ঠিক আছে, আমি সরাসরি 4000 টাকা এখানে লিখে দিলাম। আর যদি বকেয়া অগ্রিম থাকতো আমি এখানে কাজ করে পড়ে নিতাম। আচ্ছা, আমি এটাকে চলে গেল। এরপরে আমি দেখবো আর কি খরচ আছে। ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি। ঠিক আছে, মজুরিটা আমরা খেয়াল করতে হবে, মজুরিটা আমরা এখানে দিব। কেন দিব? যদি আমরা পণ্য উৎপাদন করি তাও মজুরি দিব, অথবা পারচেস করার ক্ষেত্রে যদি আমরা কোনো শ্রমিককে খাটাই সেক্ষেত্রে আমরা তাদেরকে মজুরি দিব। এখন একজনের ধরো একটা চেয়ারম্যান বসছে, ম্যানেজার, সেলসম্যান, তাদেরকে যদি বলা হয় ভাই তোমার মজুরি লিয়া যাও, সেলসম্যান কি মজুরি বলা যায়? এখানে ম্যানেজার কি মজুরি বলতে পারবা? না। এখানে যারা আছে সবাই ভদ্র, এটা শ্রমিক লেভেলের না। এখানে যারা আছে সবাই কি এমপ্লয়ি, হ্যাঁ, কর্মচারী। তো এখানে যারা আছে তাদেরকে কর্মচারী বলা হয়, এখানে যারা আছে শ্রমিক বলা হয়। শ্রমিকদের মজুরি বলতে পারবা, কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে বেতন বলতে হয়। বুঝছো? তাহলে মজুরি মানে কি? আমার ডিরেক্ট এক্সপেন্স এগুলা। তাহলে মজুরি কি? ডিরেক্ট এক্সপেন্স, ওয়েজেস। তাহলে ওয়েজেস কত? 20,000 টাকা। আমি কিন্তু দেখেছি ওয়েজেসের মধ্যে আমার কি কাজ ছিল, কি ছিল? কাজ ছিল। তাহলে ওয়েজেসে কি কাজ ছিল আমি একটু লিখতেছি। তাহলে প্রথমে লিখবো আমি ওয়েজেস লিখবো। ওয়েজেস কত? 20,000 টাকা। আচ্ছা, আমার মনে আছে ওয়েজেসের মধ্যে কি জানি ছিল। তখন আমি সমন্বয় চলে দেখো লেখা আছে যে ওয়েজেস 3000 টাকা অফ ওয়েজেস রিলেটেড টু দ্য নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে কি? পরবর্তী বছরের জন্য 3000 টাকা। তো পরবর্তী বছরের জন্য 3000 টাকা যদি ওয়েজেসে থাকে, এটা হচ্ছে আমাদের অগ্রিম। ঠিক আছে, মনে রাখতে হবে পরবর্তীর জন্য অগ্রিম। তো অগ্রিম থাকলে কি হবে? বিয়োগ হবে। এখন অনেকে আবার বলে যে অগ্রিম বিয়োগ হবে কেন? হ্যাঁ, এটা আবার মুখস্থ হয়েছে অগ্রিম বিয়োগ। আসলে অগ্রিম কেন বিয়োগ হবে ভাই, এটাও আমি তোমাকে চাইলে বুঝিয়ে দিতে পারবো। লেস অ্যাডভান্স, অ্যাডভান্স কত? 3000 টাকা। বিয়োগ দিলে কত হইতেছে? 17,000 টাকা। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো তো আমাদের আর কি কি আছে। আচ্ছা, তো অগ্রিম কেন বিয়োগ হয়, বকেয়া কেন যোগ হয়, এটাও কিন্তু বেসিক, এটা মুখস্থ না। আপাতত আজকে বললাম না, কালকে আবার আমাকে কোশ্চেন করে আমি বুঝিয়ে দেবো। তাহলে এখানে এরপর আছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কি? প্রশাসনিক খরচ। এখানে আমার কোনো প্রশাসন নাই। এখানে আমার কোনো প্রশাসন আছে? নাই। আমার প্রশাসন হচ্ছে এখানে। আমি এখানে ম্যানেজার, আমি বসবো, আমি অর্ডার দিব, আমি বলবো এইভাবে বিক্রি করবো, এইভাবে ক্রয় করবো। এটা প্রশাসনিক। প্রশাসনিক বুঝো তো? ক্ষমতাবান যে বিষয়গুলো। তাহলে এখানে আমার প্রাতিষ্ঠানিক যে প্রশাসনিক যে খরচগুলো, এটা প্রশাসনিক খরচগুলো। এখানে কিন্তু আমার প্রশাসন আছে, আমি এখান থেকে কিনা কোনো মতো পণ্য নিয়ে দোকানে চলে আসি, এরপরে যত প্রশাসন আছে এখানে, এই জন্য খরচটা এখানে চলে যাবে। এটা এখানে খরচ না। তারপর সেলিং এক্সপেন্স, আমি তো এখানে কোনো সেলস করবো না, আমি এখানে কোনো সেলস করবো না, সেলস করবো ওইদিকে গিয়া, এটা সেলিং এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স, বিমাও আমি সেলের জন্য করি, আমার প্রতিষ্ঠানের জন্য করি। হ্যাঁ, ড্রয়িংস তো উত্তোলন, প্রিমিসেস তো সম্পদ, এটা সম্পদ। এবারে কি? আর নাই। তাহলে বুঝতে হবে। এবার কুরিন সঞ্চিতি যেটা বিষয়টা, এটা তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। কুরিনটা হচ্ছে আমাদের সেলের জন্য হয়, সেল করতে গিয়ে টাকা না ওঠে তবে কুরিন হয়। তো কুরিনটাও আমাদের এর জন্য এখানে হয় না। বুঝছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আর কোনো খরচ নাই। তো যেহেতু খরচ নেই, আমরা এখন কি করব? সবগুলোকে যোগ দিব। সবগুলোকে কি করবো? যোগ দিব। নেক্সট ক্লাস আবার হচ্ছে তোমাদের এইবারে। হ্যাঁ, আজকে কি বার? আজকে কি বারও? রবিবার। আজকে রবিবার না? নেক্সট ক্লাস হচ্ছে আবার মঙ্গলবারে। ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাস মঙ্গলবার। কারণ তোমাদের এই সপ্তাহে 3টা ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। 3টা ক্লাস দিয়া তোমাদেরকে অঙ্ক করে দেবো। তাহলে নাই না থাকা মানে কি? আমাকে যোগ করে ফেলতে হবে। তা যোগ করবে কোন কোন টাকা? হ্যাঁ, তখন আমি এগুলো যোগ করবো। তো এগুলোকে আমি যোগ করবো। যোগ করে দেখো। ঠিক আছে, যোগ করলে কত? 10,000 যোগ কত? 1,06,500 যোগ হচ্ছে 4,000। স্যার আপনি রেডি করেন গা। যোগ হচ্ছে 17,000। তাহলে কত হলো? 1,37,500। 1 লক্ষ কত যোগ করলাম? কত? 1,37,500। এখন এই যে খরচটা বেড়েছে, তুমি জানো এটা কোন খরচ? এটাকে বলা হয় বিক্রিযোগ্য পণ্যের খরচ। মানে আমি যত পণ্য আমার জীবনে বিক্রি করতে পারবো, যা পণ্য আমার প্রতিষ্ঠানের, সকল পণ্যের খরচকে বলা হয় বিক্রিযোগ্য পণ্যের খরচ। আমার কাছে তো তারা বিক্রিযোগ্য পণ্যের খরচ চায় না, তারা চাই যে বিক্রিত পণ্যের ব্যয়, মানে যে পণ্য বিক্রি হয়ে গেছে। তাহলে এখান থেকে সামগ্রী বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। বুঝছো বিষয়টা? এটা কি? বিক্রয়যোগ্য পণ্যের খরচ। বিক্রয়যোগ্য পণ্যের খরচ মানে কি? এই পর্যন্ত আমার প্রতিষ্ঠানে যা পণ্য আসছে সব পণ্যের জন্য খরচ হয়েছে তা।
তাহলে সব পণ্যের খরচ তো আমি আমার বিক্রয় থেকে বাদ দিলাম না, আমার বিক্রয় যা হয়েছে তা থেকে বিক্রিত পণ্যে বাদ দিতে হবে। এই জন্য আমার এখান থেকে লেস যখন আমরা ক্লোজিং ইনভেন্টরি করবো, ক্লোজিং ইনভেন্টরি বাদ দিব, তখন কী হবে, আমাদের বিক্রিত পণ্য বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টরি কত, আমাদের সমন্বয় এটা থাকে, এটা কথা আছে ইনভেন্টরি 10,000 টাকা, এখান থেকে 10,000 টাকা মাইনাস করবো। তো 10,000 টাকা মাইনাস করার পর কত হয়, 1,27,500। এই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। তখন আমাদের নিট সেলস থেকে, এই যে নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের কী হবে, নিট গ্রস প্রফিট চলে আসবে। ঠিক আছে, তাহলে নিট সেলস কত, 1,95,000 টাকা মাইনাস 1,27,500, 1,95,000 টাকা মাইনাস 1,27,500, তাহলে কত হলো 67,500 টাকা। ঠিক আছে, তাহলে 67,500 হচ্ছে গ্রস প্রফিট। কত, 67,500 হচ্ছে গ্রস প্রফিট। এই হচ্ছে গ্রস প্রফিট বা মোট মুনাফা। মনে রাখতে হবে আজকে এই কথাটুকু যারা বুঝবে এবং এই কথার উপরে যারা আমল করবে, আমল বুঝো, মানে এই কথার উপরে তুমি যদি প্র্যাকটিস করো, তোমার জীবনে যত গ্রস প্রফিট আছে, ক্লাস 9 হোক 10 হোক ইন্টারমিডিয়েট হোক, বাংলাদেশে অথবা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় গ্রস প্রফিট মোট মুনাফা করতে হবে। তুমি যদি এই জিনিসগুলো আমলে নিতে পারো, আমি যেভাবে বুঝাইছি, আজকে থেকে যদি মনে করো যে আমি ক্লাস 9-10 পোলাপান্ডে আর্থিক অবস্থা বিবরণী পড়ামো, আজকে পড়ামো, স্যারে যেহেতু গ্রস প্রফিট বুঝাই দিছে, আজকে এই নিয়মে গ্রস প্রফিট পড়ামো। তুমি মনে রাখবা, তুমি যদি জীবনে 9-10-এর যদি স্টুডেন্ট পড়ে থাকো অথবা অনার্স স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়ে থাকো, যদি বই পাও, আজকে ক্লাসের পরে তুমি যদি এটার উপরে প্র্যাকটিস করো, তুমি টিচার, এই স্টুডেন্টের কাছে তুমি সব থেকে মনোযোগী টিচার হইবা, সব থেকে তোমাকে পছন্দের টিচার হইবা। বুঝছো, কারণ তুমি এমনভাবে বুঝছো জিনিসগুলো, ওইভাবে যদি ওরা বুঝাও এবং তুমি প্র্যাকটিস করো, কোনো একটা অঙ্ক 0% তোমাদের ভুল হবে না, যদি সব কিছু সিলেক্ট করতে এইভাবে ধরতে পারো। ঠিক আছে, তো তোমাদের বই কাটাই দিলাম, যারা 9-10-এর পোলাপান পড়াও, এই হচ্ছে এইভাবে তাদেরকে পড়াইবা। ঠিক আছে, দেখবা সে তোমাকে আগামী বিয়ার আগ পর্যন্ত তোমাকে সে ছাড়বে না। যত বছর তুমি তার বিয়ে হইব না তত বছর তোমার কাছে পড়বো। বুঝছো, হয়তো বা তোমার বিয়ে টিউশনি যাইবো না, নাহলে ওর বিয়ে টিউশনি যাবো, কিন্তু কারো যদি এর মধ্যে বিয়ে না হয়, পড়াশোনা চলো থাকে, এই টিউশনি চলবো সারা জীবন ইনশাল্লাহ। ওকে, তো সবাই অল ডান লিখে দাও। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি, গ্রস প্রফিট ফুল চ্যাপ্টার, আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারে যত গ্রস প্রফিট আছে সব করতে হইব। এর মধ্যে যদি মনে করো যে স্যার আমি 37 নম্বর বুঝি নাই, 35 নম্বর বুঝি নাই, নোট করো, আমি বুঝাই দিব। এবং আজকে যে কথায় বুঝাইছি, আগামী 50 যত বছর পর আমি ওই কথায় বুঝাবো, অন্য কথায় বুঝাবো না। ওকে, সবাই অল ডান লিখে দাও। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আগামী রবিবার, কত, আরে কি রে ভুল, সরি, আজকে কি বার, আগামী মঙ্গলবার হইব। ঠিক আছে, মানে আমাদের এই সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, মঙ্গলবার সেম টাইম 8:30। তোমাদের জন্য এই টাইমটা আমি গ্যাপ বাই করছি, বুঝছো? ওকে ওকে ওকে, কেমন লাগছে ক্লাস বলো? ক্লাস কেমন লাগছে তোমাদের? বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছো, এগুলো হচ্ছে তোমাদের জেনুইন ক্লাস, এগুলো কোনো পড়ানো মুখস্থ টুখস্থ কিচ্ছু না, এগুলো হচ্ছে জেনুইন পড়া, এভাবে পড়তে হবে। আচ্ছা, তা ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।